পর্বে সবাইকে স্বাগতম। যারা পূর্বে ভিডিওগুলো মিস করেছ তারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারো। আমাদের ওয়েব ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো সুন্দরভাবে সাজানো আছে। তোমাদের এই দাগানব্বই সিরিজ ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি তোমাদের হাফিজ ভাইয়া। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা এই পার্টে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য। খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা কোশ্চেন আছে, দেখো যে এই টাইপের একটা কোশ্চেন আসে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে। ঠিক আছে, তো চলো আমরা বিষয়টা বিস্তারিত দেখি। যে যৌগে আয়নিক বন্ধন থাকে আমরা প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছি, উপরে দেখে আসতে পারো তোমরা এর আগের ভিডিওগুলো। আয়নিক যৌগ, সমযোজী যৌগ কি, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন কি, আয়নিক বন্ড বা কোভ্যালেন্ট বন্ড আমরা কাকে বলি, এই বিষয়গুলো দেখে আসতে হবে। কারণ এই চ্যাপ্টারে এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তো এগুলো তোমাকে জানতে হবে। দেখো এখানে কি বলছে, যে যৌগে আয়নিক বন্ধন থাকে সেই যৌগকে আয়নিক যৌগ বলা হয়। একদম নর্মাল একটা কনসেপ্ট। যে এবং যে যৌগে সমযোজী বন্ধন থাকবে তাদেরকে আমরা কি বলবো, সমযোজী যৌগ। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, মাস্ট খেয়াল রাখবা। আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হয়, অনেক বেশি হয়, কিন্তু সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নিক যৌগ অপেক্ষা কম হয়। ঠিক আছে, কিন্তু আসলে কেন বিষয়টি, এই বিষয়টি আমরা ব্যাখ্যা করব। এটা আসলে আয়নিক যৌগে কি হয়, ধনাত্মক এবং ঋণাত্মক আধান থাকে। এই আধানদ্বয় পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। যেহেতু দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাই তুমি যদি এদেরকে কি ডিস্ট্রয় করতে চাও বা ভাঙতে চাও, তাহলে কি করতে হবে, অনেক বেশি কি দিতে হবে, তাপ টেম্পারেচার দিতে হবে। এই কারণে আয়নিক যৌগ উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। দেখো আয়নিক যৌগের অসংখ্য ধনাত্মক এবং ঋণাত্মক পরস্পরের কাছাকাছি থেকে ত্রিমাত্রিকভাবে, এই লাইনটা লিখতে হবে পরীক্ষায়, সুবিন্যাস থেকে স্ফটিক তৈরি করে। এতে তাদের মধ্যে কি আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়, ফলে একে অপরের কাছ থেকে দূরে সরিয়ে নিতে বা গলতে কি বেশি তাপ শক্তির প্রয়োজন, বেশি টেম্পারেচার দিতে হবে। এই কারণে আমরা বলি আয়নিক যৌগ উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হয়। এবং অপরদিকে সমযোজী সময়ের মধ্যে একটা বল, দুর্বল আকর্ষণ বল কাজ করে, যে এইটা খেয়াল রাখা লাগবে। ঠিক আছে, কোনটা, এই যে দেখো লাগাই দিতেছি আবার, আমরা এই লাইনটা খেয়াল রাখবো। ঠিক আছে, ভ্যান্ডারওয়ালস বল, বল কাজ করে। ভ্যান্ডারওয়ালস বল একটা দুর্বল বল, ঠিক আছে, বলের কারণে হয়ে থাকে। কাজেই সমযোজী যৌগে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম হয়। এই জন্য এদেরকে গিয়ে তুমি যদি সামান্য তাপ দাও তাহলে এরা পরস্পরের কাছ থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইড আমরা দেখছি যে একটা আয়নিক যৌগ। এর পরিবর্তে কপার সালফেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি ব্যবহার করলে একই বিষয় দেখবে। সমযোজী যৌগ দেখো কি, গ্লুকোজ, চিনি, ঠিক আছে, ইত্যাদি ব্যবহার করে কি পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারো। মানে কি বলছে যে তুমি এখান থেকে মানে মেন বিষয় হচ্ছে এগুলা হচ্ছে উদাহরণগুলো খেয়াল রাখো। গ্লুকোজ, চিনি এগুলো কি সমযোজী যৌগ, আর সমযোজী যৌগ নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। তাপ প্রয়োগ করলে সহজে এরা কি তোমার নিজেদের মধ্যে গিয়ে কি সরাসরি থেকে দূরে সরে যাবে। এই বিষয়টি এই জায়গা থেকে খেয়াল রাখো। এখানে আরেকটা বিষয় আছে, দেখো দ্রাব্যতা বা দ্রবণীয়তা, এখান থেকে একটা কোশ্চেন হয়ে থাকে। ঠিক আছে, মাস্ট একটা কোশ্চেন হয়ে থাকে। এটা ডিটেলস তোমরা দেখতে পারো, যে হচ্ছে গাইড দেওয়া আছে সুন্দর করে, এই জিনিসটা তোমরা একটু দেখবা। বা তোমরা যারা আমাদের কিছু কোর্স চলমান আছে কেমিস্ট্রি, তো তোমরা যারা আমাদের প্রাইভেট বেসে জয়েন করতে চাও তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা আমাদের পেজে নক করতে পারো। আমরা তোমাদের সাথে যোগাযোগ করবো আমরা কীভাবে আমাদের কোর্সে জয়েন করবে। তো চলো এবার আমরা কি দেখব, দ্রবণীয়তা বা দ্রাব্যতা। ঠিক আছে, দ্রাব্যতার ক্ষেত্রে কি মনে রাখবে, এইখানে কিছু সংকেত মনে রাখবা। কাপড় কাচা সোডার সংখ্যা হচ্ছে কি Na2CO3 এবং 10 অণু পানি, তুতে হচ্ছে কি কপার সালফেট এবং 5 অণু পানি, খেয়াল রাখবা এটা। দ্রবণীয়তা দ্রাব্যতা আসলে কিভাবে হয়, যে এই জিনিসটা দেখো। বলতে পারবো কি আমরা সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত, কিন্তু কিছু আয়নিক যৌগ আছে যেমন সিলভার ক্লোরাইড, হ্যাঁ, AgCl2 পানিতে দ্রবীভূত হবে না। অপরদিকে সমযোজী যৌগ কি, ন্যাপথালিন, সরিষার তেল, কেরোসিন ইত্যাদি, এগুলো নিয়ে পরীক্ষা সম্পন্ন করে দেখতে পাবো যে কেউই কি হয় না, পানিতে দ্রবীভূত হয় না। আমরা তেল দেখো কি, তেল কি পানিতে ভাসে না, এটা কি তোমার দ্রবীভূত হয়ে যায়, হয় না কিন্তু। কারণ কি, এদের মধ্যে সমযোজী বন্ধন উপস্থিত থাকে। ঠিক আছে, সমযোজী যৌগ সাধারণত কি পানিতে দ্রবীভূত হয়, তবে কিছু কিছু যৌগ আবার এক্সেপশনাল আছে। সমযোজী যৌগ যেমন চিনি, গ্লুকোজ, অ্যালকোহল এগুলো কি পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, সুতরাং সামগ্রিকভাবে বলা যায় কিছু সামগ্রিক ব্যতিক্রম ছাড়া আর কি, বা কিছু যৌগ ছাড়া প্রায় সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, এবং কিছু ব্যতিক্রম সকল সমযোজী যৌগ কি পানিতে দ্রবীভূত হয় না। অধিকাংশ সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, তবে কিছু কিছু সমযোজী পানিতে দ্রবীভূত হয়। এর কারণটা কি আসলে, এর কারণ জানতে হলে দেখো আমরা প্রথমে কি, পানি একটা কি যৌগ, পোলার যৌগ। ঠিক আছে, পানি বন্ধটা আমাদের বিশ্লেষণ করতে হয়। পানি একটা কি যৌগ, সমযোজী যৌগ।
অর্থাৎ পানি অণুতে একটা অক্সিজেন পরমাণুর সাথে দুটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমাজয়ী বন্ধনে আবদ্ধ থাকে। এই জিনিসটা যদি একটু ব্যাখ্যা করি তোমাদেরকে, দেখো এখানে অক্সিজেনে গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে কি দাঁড়াও তোমাদেরকে একটু অন্য, এই যে এই ইলেকট্রন যে আছে দুই জোড়া ইলেকট্রন, এরা কি মুক্ত জোড়া ইলেকট্রন অক্সিজেন, ঠিক আছে। আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই যে এগুলো কি আমাদের ইলেকট্রন, ঠিক আছে। অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় সেই ইলেকট্রনকে কি নিজের দিকে টেনে নেয়। ইলেকট্রনগুলো যখন নিজের দিকে টেনে নেয় তখন সে কি হয়ে যায়, যে মাইনাস হয়ে যায়। যেহেতু দুইটা হাইড্রোজেন এই কারণে কি 2 ডেল মাইনাস আর কি, ঠিক আছে। দুইটা হাইড্রোজেন 2 ডেল মাইনাস, আর এখানে একটা হাইড্রোজেন ডেল প্লাস, আর এটা একটা হাইড্রোজেন ডেল প্লাস। যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন তো একসাথে বন্ড ফর্ম করে থাকে, তাই না। আর অক্সিজেন যেহেতু তড়িৎ ঋণাত্মকতার ভিতরে ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে ঋণাত্মক আধানে আদিষ্ট হয়, আর হাইড্রোজেন হচ্ছে গিয়ে কি ধনাত্মক, হ্যাঁ আংশিক কি এই যে নিচে দিয়ে দিয়েছি ডেল প্লাস এবং ডেল মাইনাস দিয়ে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক আধানকে বোঝানো হয়েছে এই বিষয়টি। সমাজী বন্ধন আবদ্ধ, কিন্তু অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু থেকে গিয়ে এই যে দেখছো অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ায় পানি অণু সমাজী বন্ধনে ব্যবহৃত হয়ে ইলেকট্রন দুটি অক্সিজেন সামান্য পরিমাণ সরে যায়, অক্সিজেন দিকে সরে যায়। এই কারণে তোমার কি হয় এখানে দেখবা যে বলছে গিয়ে কি ধনাত্মক ঋণাত্মক আধানে আদিষ্ট হয় কি অক্সিজেন, এবং হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক আধানে আদিষ্ট হয়। এরকম ধনাত্মক মান ঋণাত্মক আধান বিশিষ্ট সমযোজীযৌগকে পোলার সমযোজী যৌগ বলে, ঠিক আছে। এই কারণে কি পানি একটি পোলার সমযোজী এবং দ্রাবক হিসেবে পানি একটি পোলার দ্রাবক, ঠিক আছে। দ্রাবককে যেখানে কি আমরা কোনো কিছু দ্রবীভূত করতে পারি যার মধ্যে, ঠিক আছে। দ্রব দ্রাবক আরেকটা হচ্ছে দ্রবণ। দ্রব হচ্ছে গিয়ে কি যেটা আমরা দ্রবীভূত করতেছি, আর দ্রাবককে যেটা হচ্ছে আমাদের কাছে বেশি পরিমাণ থাকে যার মধ্যে আমরা সলিবিলিটি করতেছি বা দ্রাব্যতা দ্রবীভূত করছি, ঠিক আছে, ওটাকে আমরা দ্রাবক বলি। মনে রাখবে কি দেখো সমযোজী বন্ধনস্থ ইলেকট্রন যুগল কোনো পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে উক্ত পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। প্লাস ডেল্টা এবং মাইনাস ডেল্টা দিয়ে আমরা যথাক্রমে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক আধানকে বুঝাই। পোলার দ্রাবক পানিতে আয়নিক যৌগ যোগ করলে পানি অণুগুলো ধনাত্মক প্রান্তে আয়নিক যৌগের কি হয়, ঋণাত্মক প্রান্তের বা অ্যানায়নকে আকর্ষণ করবে। ঋণাত্মক যে সেটা অ্যানায়ন, ঠিক না। আর ধনাত্মক চার্জগুলো আমরা কি বলি, ক্যাটায়ন। একইভাবে পানি অণু ধনাত্মক প্রান্তে আয়নিক যৌগের ধনাত্মক প্রান্ত ও ক্যাটায়নকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান যখন আয়নিক যৌগের অ্যানায়ন এবং ক্যাটায়নের মধ্যকার আকর্ষণ বল বেশি হয় তখন অ্যানায়ন এবং ক্যাটায়ন পরস্পর থেকে কি হয়, বিচ্ছিন্ন হয়ে পানি অণু পরিবেষ্টিত হয়। এভাবে আয়নিক যৌগ কি হয়, পানিতে দ্রবীভূত হয়। এটা আরও সাজানোভাবে তোমরা গাইড লেকচার ফলো করলে বা আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করলে আমরা সেখানে তোমাদেরকে ডিটেলস আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে, এগুলো দিয়ে দিব বা প্রোভাইড করা হবে তোমাদেরকে। তোমরা যারা আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করতে চাও, আমাদের প্রাইভেট বেচ কিছু চলমান আছে, জয়েন করতে চাইলে মেসেজ করতে পারো। যদি তোমার কেমিস্ট্রিতে বেশ কি প্রবলেম থাকে বা মনে হচ্ছে ভাইয়ের কাছে পড়লে আর একটু ভালো হবে, আর ডিটেলস বুঝতে পারবা, তাহলে আমাদের কোর্সে জয়েন করতে পারো চাই। এখানে কি বলছে দেখো যে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, তাই সোডিয়াম ক্লোরাইড পোলার দ্রাবক, হ্যাঁ পানি একটা কি পোলার দ্রাবক, খেয়াল রাখবা পানিতে দ্রবীভূত হয়। তারপরে মিথানল পোলার যৌগ, তাই কি মিথানলের ক্ষেত্রে কি হয়, পোলার দ্রাবক পানিকে দ্রবীভূত হয়। মিথেন, হ্যাঁ মিথেন একটা গ্যাস আয়নিক যৌগ নয় বলে নয়, আবার কি পোলার যৌগ নয়, কাজে মিথেন পানিতে কি হয় না, দ্রবণীয় হয় না। সমযোজী সাধারণত আয়নিক যৌগের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে না, তাই পানি অণু ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সাথে সমযোজীর কোনো আকর্ষণ বা বিকর্ষণ ঘটে না। ফলস্বরূপ সমযোজী যৌগটি পানিতে আয়ন আকারে ভেঙে যায় না, অর্থাৎ সমযোজীটি পানিতে দ্রবীভূত হয়। এবার বুঝতে পারছো কেন দ্রবীভূত হয় না, যেহেতু গিয়ে কি যে তোমার আয়নিক যৌগগুলো কি ক্যাটায়ন এবং অ্যানায়ন আকারে ভেঙে যেতে পারে, এই কারণে পানিতে দ্রবীভূত হয়ে যায়, কিন্তু সমযোজী যৌগগুলো পারে না সেটা। আর এখানে হচ্ছে পানি একটা পোলার যৌগ কেন, পানিতে অক্সিজেন পরমাণু, হ্যাঁ H2O যেহেতু, তো অক্সিজেন পরমাণু তো হ্যাঁ আংশিক ধনাত্মক এবং পানি অণুতে কি আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। এটা কেন হয়, এটা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতার কারণে হয়। অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা কি হাইড্রোজেন থেকে বেশি, এই কারণে ইলেকট্রন অক্সিজেন থেকে বেশি ঝুঁকে থাকে এবং ঋণাত্মক আধানে আদিষ্ট হয়, আর হাইড্রোজেনের দিকে ধনাত্মক আধানে আদিষ্ট হয়। তবে কিছু কিছু সমযোগে যেমন দেখো আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত অর্থাৎ পোলারিটি দেখা যায়। ইথানল কি পোলার যৌগ, ইথানল পানিতে কি হয়, দ্রবীভূত হয়। তারপরে আছে কি দেখো বিদ্যুৎ পরিবাহিতা। আমরা আমাদের নেক্সট লেকচারে বিদ্যুৎ পরিবাহিতা নিয়ে কথা বলবো। আর তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ বা কোন জায়গায় তোমাদের সমস্যা আছে ওই বিষয়গুলো আমাদেরকে বলতে পারো কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করবো সেইগুলো নিয়ে ভিডিও বানানোর।
বা আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করতে পারো। প্রাইভেট কিছু বেচ চলমান আছে আমাদের, যেখানে অসংখ্য শিক্ষার্থী